থামছেই না মৃত্যুর মিছিল। ২৪ ঘন্টায় ঢাকার বাইরে করোনা ও উপসর্গ নিয়ে প্রায় ২০০ জনের মৃত্যু। মোটামুটি গ্রাম পর্যায়ে শহরে সব জায়গায় একই রকম দেখা যায়। অনেক সময় আইসিতে যাওয়ার পরেও অনেক সময় তারা রিকভারি করতেছে না। রবিবারে আমার আম্মা মারা গেছেন, আইসি নাই। রোগীর চাপে হিমশিম অবস্থা হাসপাতালের। আক্রান্ত ও মারা যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। বিধিনিষেধ মানার বিকল্প নেই। একটা দিতে না দিতেই আর একটা রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের হিমশিম খেতে হচ্ছে। অনেকেই আছে যে 2 বা 3 বারও কোভিডে আক্রান্ত হচ্ছি। যদি আমরা রোগটাকে প্রিভেন্ট করে ফেলতে পারতাম তাহলে কিন্তু চিকিৎসকদের উপরে এই চাপটা আসতো না। শুধু হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ালে হবে না, সিট সংখ্যা বাড়ালে হবে না। মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু হাসপাতালে ম্যানেজমেন্ট হবে না। ভারত থেকে দ্বিতীয় চালানে দেশে এলো 200 মেট্রিক টন মেডিকেল অক্সিজেন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকার 15 কোভিড হাসপাতালে আর্থিক নয়ছয়ের প্রমাণ পেয়েছে সরকারের অডিট বিভাগ। ক্ষতি 30 কোটি টাকা। দায়ীদের বিচারের আওতায় না আনায় বন্ধ হচ্ছে না স্বাস্থ্যের দুর্নীতি। বিশাল বহর নিয়ে উত্তরের মেয়রে ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম। নেই স্বাস্থ্যবিধির বালাই। চলতি মাসে রাজধানীতে আক্রান্ত 1,500-এর বেশি। উদ্বেগজনক বলতে নারাজ দক্ষিণের মেয়র। টানা বৃষ্টিতে পানির নিচে কক্সবাজারের অর্ধশতগ্রাম। তলিয়ে গেছে বালুখালী ক্যাম্পও। পাহাড় ধসের ঘটনায় আতঙ্কে রোহিঙ্গারা। নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা না মানায় বাড়ছে ঝুঁকি। বেড়েই চলেছে করোনা মহামারীর ভয়াবহতা। 24 ঘন্টায় ঢাকার বাইরে করোনা ও উপসর্গ নিয়ে 192 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মারা গেছেন বগুড়ায় 21 জন। সর্বোচ্চ শনাক্তের হার বরিশালে 7.64%। রোগীর চাপে একদিকে বেসামাল হাসপাতালগুলো, অন্যদিকে শয্যা ও অক্সিজেন সংকটে রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিন শুরু হতে না হতেই বিভিন্ন জেলা থেকে করোনায় মৃত্যুর খবর আসতে থাকে। উৎকণ্ঠা নিয়ে হাসপাতালগুলোতে করোনা রোগীর স্বজনদের ছোটাছুটি যেন এখন অবধারিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক রোগী হাসপাতালে আসছেন শেষ মুহূর্তে। এতে হাসপাতালগুলোতে আইসিইউ সংকট লেগেই থাকছে। আর দফায় দফায় কঠোর বিধিনিষেধেও কমছে না শনাক্তের হার। বগুড়ার 3টি হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় সর্বাধিক 21 জনের মৃত্যু হয়েছে। 494টি নমুনা পরীক্ষায় শনাক্ত 106 জন, হার 21.5%। 1843 জন রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। রাজশাহী মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে 18 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাবনার 7, রাজশাহীর 6 ও নাটোরের 3 জন রয়েছেন। শনাক্তের হার 22.75%। রোগীর চাপ তো আছে, কিন্তু তারপরও আর কি চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমরা মোটামুটি সন্তুষ্ট। মোটামুটি গ্রাম পর্যায়ে শহরে সব জায়গায় একই রকম দেখা যাচ্ছে। করোনায় লাগাম ছাড়া ফরিদপুর, সিলেট ও চট্টগ্রাম 3 জেলাতেই 17 জন করে মারা গেছেন। ফরিদপুরে 24 ঘন্টায় 431টি নমুনা পরীক্ষায় 161 জন শনাক্ত হয়েছেন। আর চট্টগ্রামে 2792টি নমুনা পরীক্ষায় শনাক্ত 915 জন। জনগণ যদি সবাই সচেতন হয়, করোনা 95% কমে যাবে। করোনা ও উপসর্গ নিয়ে খুলনা ও ময়মনসিংহে 12 জন করে মারা গেছেন। শনাক্তের হার ময়মনসিংহে 32.4% ও খুলনায় 21%। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন মারা গেছেন করোনা ও উপসর্গ নিয়ে। তাদের মধ্যে বরিশালেরই 6 জন। 24 ঘন্টায় 188টি নমুনা পরীক্ষায় শনাক্ত 114 জন। শনাক্তের হার 60.64%, যা দেশে একক জেলায় সর্বোচ্চ। অক্সিজেন এখন জমা দিয়ে গেছে, তারপরে গাড়ি আসবে, তার নাম লেখাইছি, তারপরে পাবো। আজকে সকালবেলা আসছে নাকি 30টা বোতল। 30টা বোতল কারে দেবে? 8 জন করে মারা গেছেন কুমিল্লা ও দিনাজপুরে। কুমিল্লায় 24 ঘন্টায় 2065টি নমুনা পরীক্ষায় শনাক্ত 853 জন, হার 41.3%। এছাড়া 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে রংপুরে 7, যশোরে 7, চুয়াডাঙ্গায় 6 ও সাতক্ষীরা, ঠাকুরগাঁও ও ঝিনাইদহে 5 জন করে মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। সিলেটে 24 ঘন্টায় করোনায় ও উপসর্গ নিয়ে 17 জন মারা গেছেন। সেখানকার সবশেষ অবস্থা জানাতে নগরীর শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার ইকরামুল কবির। ইকরাম।
ধন্যবাদ তাজনীন। একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিকে যাচ্ছে সিলেটের করোনা পরিস্থিতি। আজকের সকাল পর্যন্ত যদি সর্বশেষ তথ্য দেই, সেই তথ্য অনুযায়ী সিলেট বিভাগে 17 জন মৃত্যুবরণ করেছে করোনা আক্রান্ত হয়ে, এবং সর্বোচ্চ এই যাবৎকালের সর্বোচ্চ মৃত্যু এটি, এবং সিলেট জেলায় 14 জন মৃত্যুবরণ করেছে। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে 736 জন। এই আক্রান্ত আগে কখনো ঘটেনি, এইবারই আজকে এটা শনাক্ত হয়েছে, এবং সিলেট জেলায় 341 জন আক্রান্ত হয়েছে, এবং শনাক্তর হার হচ্ছে গিয়ে 39.36। এটি এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত, যেটি আসলে এই যে পরিস্থিতি, আমি যে হাসপাতালে দাঁড়িয়েছি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এই হাসপাতালে 16টি আইসিইউ বেড রয়েছে, যার একটিও খালি নয়। মানুষজন ফিরে যাচ্ছে এখানে আইসিইউ বেডের জন্য, এবং সিলেটে যে হাসপাতালগুলো রয়েছে সরকারি হাসপাতাল, তার মধ্যে 30টি শুধুমাত্র আইসিইউ রয়েছে। এখানে 16টি, এবং উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে 8টি, এবং মৌলভীবাজার জেলায় রয়েছে মাত্র 6টি। এই 30টি হাসপাতাল রয়েছে সরকারি হাসপাতালে, এবং বেসরকারি হাসপাতালে রয়েছে 38টি। সব কিছু মিলে যেই পরিমাণ আইসিইউ দরকার সাধারণ জনগণের জন্য বা সাধারণ রোগীর জন্য, সেই পরিমাণ আইসিইউ নেই। এটি একটি সবচেয়ে বড় সংকট রয়েছে। 100 শয্যার এই শামসুদ্দিন আহমদ হাসপাতালে এখন পর্যন্ত 7টি বেড খালি রয়েছে। কিছু সময় আগে একজন আইসিইউ রোগী মারা গিয়েছে, করোনা আক্রান্ত রোগী মারা গিয়েছে। সব কিছু মিলে বলা যায় একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যাচ্ছে। এই পর্যন্ত যদি এই মাসের বলি, গতকালকে পর্যন্ত অর্থাৎ 27 তারিখ পর্যন্ত 177 জন মারা গিয়েছে সিলেট বিভাগে, এবং আক্রান্ত হয়েছে 11,673 জন, যেটি অত্যন্ত ভয়ঙ্কর বা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। মানুষের মধ্যে যে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মানুষের মধ্যে যে সচেতনতা বৃদ্ধির জন্য লকডাউন চলছে, সেই লকডাউন কিন্তু যত দিন যাচ্ছে তত মানুষের মধ্যে না মানার প্রবণতাই বেড়ে যাচ্ছে, গাড়ি ঘোড়ে বেড়ে যাচ্ছে, এবং সবাই শহরমুখী হয়ে যাচ্ছে, এবং মানুষের মধ্যে ফ্রি স্টাইল চলাচল, যেটা মাস্ক পরে চলাচলের যে বিধিনিষেধ বা স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিধিনিষেধ রয়েছে, বা সেগুলো না মানার প্রবণতাটাই আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি। শহরে গণপরিবহন যদিও বন্ধ রয়েছে, কিন্তু সিএনজি, অটোরিকশা, রিক্সা দেদার চলাচল করছে, কোনো জায়গায় ট্রাফিক জ্যামেও লেগে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে বলা হচ্ছে স্বাস্থ্য বিভাগ থেকে। মোটামুটি তাজনীন, এই ছিল সিলেটের করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। সিলেটের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে নগরীর শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির। করোনা সংক্রমণের এ পর্যায়ে এসে একদিকে যেমন বাড়ছে রোগীর সংখ্যা, সেই সাথে হাসপাতালগুলোতে দেখা দিচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর তীব্র সংকট। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর তথ্য বলছে, গত 20 জুলাই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা চিকিৎসকের সংখ্যা 169 জন। অন্যদিকে আক্রান্ত হয়েছেন প্রায় 9,000 স্বাস্থ্যকর্মী। এ অবস্থায় সংকট মোকাবেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী বাড়ানোর পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের। অদৃশ্য জীবাণুর বিরুদ্ধে এ যেন এক প্রাণপণ লড়াই। প্রায় 1.5 বছর ধরে যার সম্মুখ ভাগে থেকে যোদ্ধার ভূমিকায় লড়ে চলেছেন দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। মহামারী রুখে দিতে লকডাউন, কঠোর বিধিনিষেধ সহ সরকারের নানা পরিকল্পনা, নানা বিধিবিধান, তবুও কিছুতেই কমছে না সংক্রমণ। বরং হাসপাতালগুলোতে প্রতিনিয়ত দেখা দিচ্ছে নানা সংকট, নানা সমস্যা। এত সব সমস্যা মাথায় নিয়েও সংক্রমণের ঝুঁকি ও পরিবারের মায়া তুচ্ছ জ্ঞান করে নিরলস কাজ করছেন স্বাস্থ্যসেবীরা। অনেকেই আছে যে 2 বা 3 বারও কোভিডে আক্রান্ত হচ্ছি, কিন্তু দায়িত্ববোধ থেকেই আমাদের এই কাজটা করতে হচ্ছে। তো হিসেবে চাই যে সবগুলো রোগী ভালো হোক। আমরা আমাদের সাধ্য মতো হসপিটালে যা আছে, অক্সিজেন বলেন বা বাকি যে ট্রিটমেন্ট, গভর্নমেন্ট সাপ্লাই, সব কিছু দিয়ে ট্রাই করি, কিন্তু একটা সময় আমরা খুব অসহায় হয়ে পড়ি। ওয়ার্ড বয় ওরকম হচ্ছে, ম্যান পাওয়ার না থাকার জন্য এই সমস্যাগুলো ফেস করতে হয়। যে রুগীর লোকে বলে যে হসপিটাল ওয়ার্ড চালু করছেন, লোকজন কই অক্সিজেনের অভাব হচ্ছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর তথ্য বলছে, গত 20 জুলাই পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা চিকিৎসকের সংখ্যা 169 জন। অন্যদিকে আক্রান্ত হয়েছেন প্রায় 9,000 স্বাস্থ্যকর্মী। এই অবস্থায় চিকিৎসকরা বলছেন, সাধারণের অসচেতনতার দায় নিতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। কোনো করোনা হাসপাতালে আপনি কিন্তু বেড খালি পাবেন না। সাধারণ বেড খালি নেই, আইসিইউ বেড খালি নেই। অপেক্ষা করতে হচ্ছে আইসিইউতে কখন একটা রোগী মারা যাবে। এখন আমরা খুব আসলে চিকিৎসকরা এবং আমরা স্বাস্থ্যকর্মীরা খুব
অসহায় হয়ে পড়েছি। দেশে প্রতিনিয়তই করোনা শনাক্তের সংখ্যা যেমন বাড়ছে, ঠিক তেমনি বাড়ছে মৃত্যুর মিছিল। এই অবস্থায় হাসপাতালগুলোতে শয্যা সংকট যেমন দেখা দিয়েছে, ঠিক তেমনি চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। এই অবস্থায় হাসপাতালগুলোর সক্ষমতা ও স্বাস্থ্যকর্মী বাড়ানোর পাশাপাশি বিকল্প নেই স্বাস্থ্যবিধি মেনে চলার। শুধু হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ালে হবে না, সিট সংখ্যা বাড়ালে হবে না, কারণ বাংলাদেশে 20 কোটি মানুষ। সেই 20 কোটি মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু পুরো দেশ হাসপাতালে ম্যানেজমেন্ট হবে না। এদিকে মহামারী মোকাবিলায় জরুরি ভিত্তিতে আরও 2000 চিকিৎসক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। চলমান 42তম বিশেষ BCS এর মাধ্যমে নবম গ্রেডে সহকারী সার্জন হিসেবে নতুন চিকিৎসকদের নিয়োগ দেওয়া হবে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনায় ঊর্ধ্বমুখী সংক্রমণের পাশাপাশি মৃত্যুর মিছিল বাড়তে থাকলেও থামছে না মানুষের অবাধ চলাচল। কঠোর বিধিনিষেধের তোয়াক্কা না করে ফেরিতে গাদাগাদি করে পার হচ্ছেন যাত্রীরা। কেউ ফিরছেন ঢাকায়, আবার কেউ বা যাচ্ছেন বাড়ি। ভিড় করেই ফেরিতে 2 ঘন্টায় পদ্মা পাড়ি দিচ্ছে মানুষ, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনী, BIWTC সবাই যেন অসহায়। এইভাবেই হুড়োহুড়ি করে ফেরিতে ওঠানামা করছেন মানুষ। ভারতীয় ভেরিয়েন্টের ভয়ঙ্কর সংক্রমণের ঝুঁকি থাকলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। অনেকে মাস্ক পর্যন্ত পরছেন না। ঘাটে আসার পর পিকআপে বা ছোট যানে করে অতিরিক্ত ভাড়ায় পরিবার পরিজন নিয়ে রাজধানী ফিরছেন মানুষ। আমার আম্মারও খুবই অবস্থা খুব খারাপ, এই জন্য জরুরি ভিত্তিতে ঢাকা নিয়ে যাচ্ছি। অফিস খোলা আছে, কাজ তো করা লাগবে, কাজ না করলে তো স্যালারি পাবো না। এখন যদি না আসি তো বাসায় বসে কি খাবো বলেন? পেটে ভাত নাই, কি করবো, বাধ্যতামূলক যাওয়াই লাগবে, কিছু করার নেই। যেখানে 50 টাকা ভাড়া, সেখানে ভাড়া দিতে হচ্ছে 600 টাকা। শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে 18টি ফেরির মধ্যে প্রবল স্রোতে পদ্মা সেতুর নিচ দিয়ে চলার উপযোগী 10টি ফেরি, তবে বর্তমানে চলাচল করছে 7টি ফেরি। জরুরি পণ্যবাহী মালামাল মিয়া ফেরিগুলি চলাচল করতেছে, তার ভিতরে যাত্রীও পারাপার হচ্ছে, যেটা আমাদের নিরুপায় নিয়ন্ত্রণ করা সম্ভব হইতেছে। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া রুটেও একই অবস্থা। বিধিনিষেধের পরোয়া না করেই ঢাকায় ফিরছেন অগণিত মানুষ। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এদিকে কঠোর বিধিনিষেধের 6ষ্ঠ দিনে অনেকটাই আগের চেহারায় রাজধানী। সড়কে বেড়েছে ব্যক্তিগত ও সাধারণ মানুষের চলাচল। কোথাও তৈরি হচ্ছে যানজট। পুলিশ বলছে অপ্রয়োজনে বের হচ্ছেন অনেকেই। বিধিনিষেধ মানাতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতে করা হচ্ছে জরিমানা। দেশে যখন সংক্রমণ আর মৃত্যুর নতুন নতুন রেকর্ড হচ্ছে, তখন বিধিনিষেধ শুধুই কাগজে কলমে। নামে কঠোর লকডাউন হলেও সড়কে দিন দিন বাড়ছে ব্যক্তিগত গাড়ি আর মানুষের চলাচল। গণপরিবহন বন্ধ থাকলেও বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছেন সাধারণ মানুষ। সেখানে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। আমিন বাজার হাতে হাইটাইছি, যাবো আমি আনসার ক্যাম্পে, রিক্সাওয়ালারা 10 টাকার ভাড়া, 50 টাকা চায়, 100 টাকা চায়। ভাড়া তো দ্বিগুণ, এত কোনো সন্দেহ নাই। আমি আসতেছি গাজীপুর সাইনবোর্ড থেকে, নাই কিন্তু খরচ তো ঠিকই হচ্ছে। যে স্যালারিতে চাকরি করি, দেখা যায় গাড়ি ভাড়া দিয়ে আমাদের ইনকাম শেষ। ঢাকায় বিভিন্ন প্রবেশ মুখে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারি থাকলেও নানা অজুহাতে ঢাকায় প্রবেশও বের হচ্ছেন সাধারণ মানুষ। আমি রিসেন্টলি জয়েন দিছি, আমাদের আইডি কার্ড এখনো হয় না। অফিস খোলা, অফিস যেতে হবে। আমি গেছিলাম হচ্ছে পাটুরিয়াতে, আমার ভাগ্না অসুস্থ, এখানে আগাই দিতে। আমি বাইরে আইছি, বিদেশ যাব, সৌদি আরব। কঠোর বিধিনিষেধ মানাতে পুলিশ র্যাবের পাশাপাশি সড়কে টহল দেন সেনাবাহিনীর সদস্যরাও। বিনা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার প্রমাণ পেলেই করা হচ্ছে জরিমানা। বিধিনিষেধ সেটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা 24 আওয়ার্স কাজ করছি। তাদের মুখে মাস্ক নেই, তাদেরকে মাস্ক ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করছি। জরুরি পরিষেবা ছাড়া কোনোভাবেই যাতে কেউ বাইরে না আসে। অতীব প্রয়োজনে যারা বের হয়েছেন তাদেরকে আমরা ওয়েভার দিচ্ছি। তাছাড়া যারা ইললজিক্যালি বা কোনো লজিক্যাল কারণ দাঁড় করাতে পারছেন না, তাদেরকে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ রুখতে চলমানে বিধিনিষেধ চলবে আগামী 5 আগস্ট পর্যন্ত। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভারত থেকে দ্বিতীয় চালানে দেশে আসা 200 মেট্রিক টন মেডিকেল অক্সিজেন ট্রেন থেকে খালাস করা হচ্ছে। এরপর তা বিভিন্ন কোভিড হাসপাতালে সরবরাহ করা হবে বলে জানিয়েছে সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ। দ্বিতীয় চালানে বাংলাদেশে ভারতীয় অক্সিজেনবাহী ট্রেন ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস বুধবার সকাল 10:30টার দিকে ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।
ভারতের ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর থেকে বেনাপোল স্থলবন্দর হয়ে সিরাজগঞ্জে পৌঁছায় 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন বহনকারী বিশেষ এই ট্রেন। পরে শুরু হয় খালাস প্রক্রিয়া। অক্সিজেন খালাস করার জন্য এখানে সমস্ত ব্যবস্থাপনা আছে এবং ইতিমধ্যে অক্সিজেন খালাস কার্যক্রম শুরু হয়েছে। এখান থেকে অক্সিজেনটি খালাস হয়ে দেশের বিভিন্ন স্থানে যাবে। এরপরে পর্যায়ক্রমে দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ চালান আসবে। এই অক্সিজেন করোনা মোকাবেলায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে বলে জানায় সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশের কর্মকর্তারা। এর আগে গত 25 জুলাই প্রথম চালানে 200 মেট্রিক টন অক্সিজেন আমদানি করা হয়। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। আগস্টে সীমিত পরিসরে ভারতের সঙ্গে স্থল সীমান্ত খুলে দেয়া এবং আকাশপথে ফ্লাইট চালুর বিষয়ে ভাবছে সরকার। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সময় সংবাদকে জানান, ভারত এবং দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংক্রমণ হার 5% নিচে নামলেই সীমান্ত খোলা যেতে পারে বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। শাতিলা শারমিনের রিপোর্ট। ভারতের করোনা পরিস্থিতি খারাপ হতে শুরু করে চলতি বছরে। ডেল্টা ভ্যারিয়েন্ট আর মৃত্যুর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ প্রতিবেশী এই দেশের সঙ্গে প্রথম দফায় স্থল সীমান্ত ও বিমান যোগাযোগ বন্ধ করে দেয় 26 এপ্রিল। ভারত থেকে অসুস্থ রোগী সহ নানান কাজে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে আনতে খোলা রাখা হয় বেনাপোল ও আগরতলা সীমান্ত। পরে চাপ বেড়ে যাওয়ায় সীমিত আকারে খুলে দেওয়া হয় দর্শনা, হিলি ও সোনা মসজিদ সীমান্ত। তবে ভারতের করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এবার স্থল সীমান্ত ও এয়ার বাবলের মাধ্যমে সীমিত পরিসরে ফ্লাইট চালুর কথা ভাবছে সরকার। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সময় সংবাদকে জানান, সবকিছু বিবেচনায় নিয়ে আগস্টে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। তখন যদি নাম্বারসগুলো যদি দুই দেশের ভালো থাকে তাহলে আমরা হয়তো একটা সুইটেবল সময় হয়তো সীমিত আকারে, এখন লাস্ট যে এয়ার বাবলের যে নাম্বারসগুলো ছিল সেটা হয়তো ইমিডিয়েটলি করা যাবে না, বাট হয়তো সপ্তাহে একটা বা দুইটা ফ্লাইট এদিক থেকে ওদিকে স্বাস্থ্যবিধি মেনে একটা সম্ভাবনা হয়তো হতে পারে সামনের মাসে। এদিকে সংক্রমণের হার 5% নিচে নামলেই সীমান্ত খোলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। শনাক্তের হারটা অন্তত 5% নিচে নামলে আমরা তখন বলতে পারি যে হ্যাঁ, আমাদের মানে সেটা নিরাপদ, অনেক মোটামুটি নিরাপদ, পুরোপুরি নিরাপদ তো অবশ্যই না, এবং আমাদের সীমান্ত খোলা যেতে পারে। ভারতের সঙ্গে 31 জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ রেখেছে বাংলাদেশ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সরঞ্জাম না পেয়েও বিল পরিশোধ এবং খুচরা মূল্যের চেয়ে বেশি দামে ওষুধ কেনা। ঢাকার 15টি কোভিড হাসপাতালে এরকম নানা অভিযোগের প্রমাণ পেয়েছে অডিট বিভাগ। গত বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত চালানো অডিটে এই তথ্য উঠে এসেছে। এতে রাষ্ট্রের 30 কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে। এরই মধ্যে প্রতিবেদনটি রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হয়েছে। স্বাস্থ্য খাত বিশেষজ্ঞরা বলছেন, দায়ীদের বিচারের আওতায় না আনার কারণে এ খাতে দুর্নীতি বন্ধ হচ্ছে না। চিকিৎসা খাতের অনিয়ম বিষয়ে গত বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত নিরীক্ষা চালায় মহা হিসাব নিরীক্ষা কার্যালয়। ঢাকার 15টি কোভিড ডেডিকেটেড হাসপাতালের উপর করা এই প্রতিবেদনে উঠে এসেছে অনিয়মের নানা চিত্র। পণ্য না পেয়ে বিল পরিশোধ, নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা দেয়া, এমনকি চিকিৎসা উপকরণ উধাও হয়ে যাওয়ার ভয়াবহ তথ্য উঠে এসেছে এই প্রতিবেদনে। ঢাকা মেডিকেল, কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা, কুর্মিটোলা, সোহরাওয়ার্দী ও সলিমুল্লাহ হাসপাতালেই বেশি অনিয়ম পেয়েছে নিরীক্ষা কমিটি। এতে রাষ্ট্রের 30 কোটি টাকা আর্থিক ক্ষতি হয়েছে জানিয়ে প্রতিবেদনটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের দাবি, তিনি ওই সময়ে দায়িত্বে ছিলেন না, হয়নি কোনো অনিয়ম। বিগত পরিচালকরা আমলে যে কিছু কিছু ওষুধ যে এমআরপির চেয়ে অতিরিক্ত দামে কেনা হয়েছে, এই ধরনের একটা চিঠি আমাদের দেওয়া হয়েছিল। আমার যে হাসপাতাল, এখানে আমি দেখেছি না, এমআরপির মধ্যে আছে। স্বাস্থ্য খাত বিশেষজ্ঞরা বলছেন, শুধু হাসপাতাল কর্তৃপক্ষই নয়, এই অনিয়মে জড়িত উপর মহলের লোকেরা। শুধুমাত্র স্থানীয় ব্যবস্থাপক দায়ী থাকেন না, এখানে ঊর্ধ্বতন যারা আছেন তারাও এর সাথে সম্পৃক্ত থাকেন। আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ব্যবস্থাপনা, এই জায়গাগুলো যতক্ষণ পর্যন্ত আমরা সুশৃঙ্খল না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলা চলতেই থাকবে। অনিয়মের তদন্ত ও বিচার না হওয়ার জন্য দায়িত্বশীলদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এটা তদন্ত করতে গেলে বা ব্যবস্থা গ্রহণ করতে গেলে কি এমন কোনো ব্যক্তিবর্গের নাম উঠে আসবে
যে কারণে আমরা এই যে তদন্ত বা এই ব্যবস্থা গ্রহণ করা থেকে নিজেদেরকে বিরত রাখছি। করোনা মহামারীতে স্বাস্থ্য খাতে অনিয়মের অভিযোগ নতুন নয়। নিম্নমানের মাস্ক ক্রয়, পিপিই কেলেঙ্কারি, নিয়োগ বাণিজ্যের কথা সবারই জানা, কিন্তু চুনোপুটি ছাড়া এখন পর্যন্ত উচ্চ পর্যায়ের কাউকে বিচারের মুখোমুখি হতে দেখা যায়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই বিশাল গাড়ি বহন নিয়ে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম পরিচালনা করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ট্রাক র্যালিতে অংশ নিয়ে উত্তর সিটি মেয়র ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান। যদিও বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, মশক নিধনে নিয়মিত ওষুধ ছিটাতে দেখা যায় না কর্পোরেশন কর্মীদের। চলতি মাসের ২৭ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৫০০-এর বেশি মানুষ। এদিকে দক্ষিণ সিটি মেয়র বলেছেন, এখনও পরিস্থিতি উদ্বেগজনক না হলেও আগস্ট মাস চ্যালেঞ্জিং হবে। করোনা মহামারীর ঊর্ধ্বগতির মধ্যেই প্রতিদিন রাজধানীতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। রোগী ভর্তিতে আগের দিনের রেকর্ড ভাঙছে হাসপাতালগুলোতে। সিটি কর্পোরেশন পরিচালিত বিভিন্ন অভিযানে বাসাবাড়ি সহ বিভিন্ন স্থানে মিলছে জমে থাকা পানিতে এডিসের লার্ভা। জরিমানাও করা হচ্ছে অহরহ। তবে বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, নিজেরা সচেতন থাকলেও মশক নিধনে নিয়মিত ওষুধ ছিটাতে দেখা যায় না কর্পোরেশন কর্মীদের। প্রচুর মশা, এবারে মানে সন্ধ্যার পরে যদি কয়েল না জ্বালাই তাহলে আর ঘরে থাকা যায় না। কিসের কি একটা দিবে, দিয়ে নেই চলে গেল, যে কাজ হয়ে জায়গা না দিয়ে অকাজ হয়ে জায়গা দিয়ে জায়গা। মাইকে ওদিক কালকে বইলে গেল 2 বার, কিন্তু 2 বার তো আসে না। এদিকে চলমান কঠোর বিধির মধ্যেই রাজধানীর মোহাম্মদপুরে উত্তর সিটি আয়োজিত ট্রাক র্যালিতে অংশ নেন সিটি মেয়র আতিকুল ইসলাম সহ শত শত মানুষ। যেখানে স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে গাদাগাদি করে জনসমাগম ঘটানো হয়। র্যালিতে অংশ নেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নগরবাসীর সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেন মেয়র। আমাদের এই শহরটাকে সুন্দর রাখার জন্য, বিপদমুক্ত রাখার জন্য দলের সবাই একসঙ্গে হাত মিলাই, সবাই একসঙ্গে কাজ করি। এই শহর আমাদের সকলের বাঁচার অধিকার আছে। তাই বিনয়ের সাথে বলবো, আসুন আমাদের ঘর থেকে এই ধরনের অপ্রয়োজনীয় যা কিছু আছে সবকিছু নিচে রেখে দিয়ে আমরা পরিষ্কার করব। এদিকে রাজধানীর কদমতলীতে পরিদর্শনে গিয়ে দক্ষিণ সিটির মেয়র দাবি করেন, ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক নয়। এখনো কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি, যদিও আগামী অগাস্ট মাসটা খুব আমাদের জন্য প্রতিকূল মাস হবে। সব মিলিয়ে আমরা কাজ করে চলেছি। এখন আমাদের প্রয়োজন যে আমরা তো ছাদে উঠতে পারি না, যাদের আপনারা যদি লক্ষ্য করেন যে ছাদে কোথাও পানি জমেছে, আপনি যদি নিজে পরিষ্কার না করতে পারেন আমাদেরকে জানান, আমরা এসে পরিষ্কার করে দিব। আগামী শনিবার সকাল 10টা থেকে 10টা 10 মিনিট পর্যন্ত সবাইকে একযোগে নিজ বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান জানিয়েছে নগর কর্তৃপক্ষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, সহপাঠীকে আপত্তিকর ভিডিও পাঠিয়ে উত্ত্যক্ত করায় বুয়েট শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত কমিটি। জড়িত 3 বন্ধুও পারিবারিক সুশিক্ষার ঘাটতি বলছেন বিশ্লেষকরা। কক্সবাজারে টানা বৃষ্টিতে অর্ধশত গ্রাম তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত 2 শতাধিক ঘরবাড়ি। এই মুহূর্তে জেলার বাংলাবাজার এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, টানা বৃষ্টিতে কক্সবাজারের প্রায় শতাধিক গ্রামের 2 লক্ষাধিকের অধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ছে। ইতিমধ্যে গত 3 দিন ধরে টানা বর্ষণ হচ্ছে, থেমে থেমে বৃষ্টি, আবার অনেক সময় ভারী বৃষ্টিপাত। সবকিছু মিলিয়ে আসলে মানুষজন চরম দুর্ভোগে আছে। আমরা এখন যদি একটু দেখাতে চাই, আমরা এখন আছি বাংলাবাজার এলাকায়। সেই বাংলাবাজার এলাকায় আসলে মানুষ কি ধরনের কষ্ট আছে সেটি একটু যদি দেখতে পান। অনেকে ঘর ছেড়ে চলে আসছেন, কারণ হচ্ছে পানি যে পরিমাণ প্লাবিত হয়েছে সেটি অনেকের আমরা ঘর বাড়িতে দেখতে পেয়েছি। তারা যে বাসস্থান সেটি আর থাকার মতো অবস্থানে পানি উঠে গেছে, যার কারণে মানুষজন অনেকে ঘর ছেড়ে চলে আসছেন। তবে আমরা আবার অনেকে দেখেছি যারা বাচ্চা কিংবা যারা বয়স্ক মানুষজন আছে, তারা আবার যেহেতু বাইরে যেতে পারছেন না, সেহেতু তারা অনেকেই ঘরের উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। তবে সবাই বলছে গত 3 দিন ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে। এই ভারী বৃষ্টিপাতের কারণে 3 দিন ধরে তারা পানিবন্দী হয়ে আছে। শুধু
এই কক্সবাজারের সদরে নয়, মহেশখালী, কুতুবদিয়া এবং টেকনাফ, উখিয়া সব কিছু মিলিয়ে প্রায় প্রশাসন যে হিসাবটি দিচ্ছে সেটি হচ্ছে 53টি গ্রাম প্লাবিত হয়েছে এবং প্রায় 21,000 পরিবার পানিবন্দী রয়েছে। আর এই পর্যন্ত প্রায় 2 শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে সেটিও আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসক দুর্যোগ শাখা থেকে। তবে জেলা প্রশাসক যিনি উনি ঘটনাস্থলে এখনো পরিদর্শনে আসেননি, তবে তিনি আমাদেরকে জানিয়েছেন কক্সবাজারের প্রায় 6টি উপজেলায় কম বা বেশি পানিতে প্লাবিত হয়েছে। সেহেতু যে এলাকাগুলো প্লাবিত হয়েছে সেসব এলাকায় ইতিমধ্যে 150 মেট্রিক টন চাল এবং 5 লাখ টাকা করে প্রতি উপজেলায় বরাদ্দ দেওয়া হয়েছে এবং সব বরাদ্দ পেয়ে গেলে যারা মানুষজন যারা না খেয়ে আছে তাদেরকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছে। তবে এছাড়াও আরও প্রায় 400 মেট্রিক টন চাল এবং 20 লক্ষ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে আমাদেরকে জেলা প্রশাসক মহোদয় জানিয়েছেন। তবে আমরা এখানে যে প্লাবিত এলাকার মানুষজনের সাথে কথা বলেছি, অনেকে বলছে যে টানা বর্ষণ, এই বর্ষণের ফলে মানুষজন চরম দুর্ভোগে রয়েছে। তারা অনেকেই খাবার দাবার খেতে পাচ্ছেন না, কারণ তারা বাইর হতে পারছেন না, আবার যারা বের হচ্ছেন তারা আবার ভিতরে ঢুকতে পারছেন না। সব কিছু মিলিয়ে পানিবন্দী মানুষগুলো চরম দুর্ভোগে রয়েছে। এখানে স্থানীয় জনপ্রতিনিধিরা যেটা বলছে, প্রশাসনের হিসাবে 53টি গ্রাম হলো, জনপ্রতিনিধিরা বলছে প্রায় 150 থেকে প্রায় 200 গ্রাম প্লাবিত হয়েছে এবং 2 লক্ষাধিক মানুষ গত 3 দিন থেকে চরম দুর্ভোগে রয়েছে। আর গেল 24 ঘন্টায় কক্সবাজারে 115 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তো তাজনিয়া ছিল আমার কাছে কক্সবাজারের বাংলাবাজার এলাকায় থেকে বন্যা কবলিত পানিবন্দী মানুষের সর্বশেষ খবর। কক্সবাজারের পানিবন্দী মানুষের খবর জানাতে জেলার বাংলাবাজার এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। এদিকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প। ঘরে ঘরে পানি ওঠায় চরম দুর্ভোগে পড়েছেন বসবাসকারীরা। এছাড়া কক্সবাজারের বিভিন্ন স্থানে একদিনে পাহাড় ধসে 6 রোহিঙ্গা সহ 14 জনের মৃত্যু হয়েছে। ক্যাম্পের দায়িত্বরতরা বলছেন, পাহাড়ের পাদদেশ থেকে সরে যেতে বললেও অনেক রোহিঙ্গায় নির্দেশনা মানছে না। ভারী বৃষ্টিতে পানির নিচে কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের অনেক ঘরবাড়ি। এ অবস্থায় চরম দুর্ভোগ আর আতঙ্কে আছেন সেখানে বসবাসকারীরা। কয়েকদিনের টানা বর্ষণে পাহাড় ও ভূমিধসের ঘটনাও ঘটেছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় রয়েছেন তারা। আরা বিয়াকুন মানে কি এর যেদুন কেমমা হাইন্ডালে না মানুষ আছে বিয়াকুন ডরত আছে ইনতো বালুর ফার হিসাবে অতুন থন্দিলেও যাগো ইয়ানোর জ্ঞান না থাকে মানে আর তো বেশি দর হয়ে এখন। মঙ্গলবার দুপুরে ও বুধবার ভোররাতে উখিয়া, টেকনাফ এবং মহেশখালীতে ভূমি আর পাহাড় ধসে 6 রোহিঙ্গা সহ 13 জনের মৃত্যু হয়। এছাড়া পানিতে ডুবে মারা গেছে এক রোহিঙ্গা শিশু। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী রোহিঙ্গাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হলেও অনেকেই নির্দেশনা মানতে রাজি নন। জায়গার কোনো অভাব নাই, কিন্তু ওরা মানে জানে যে এটা ভেঙে যাবে, এরপরে ওইখানে থাকতে চায়। বাসীদেরকে আমরা বলছি যে আপনারা ঝুঁকিপূর্ণ যে জায়গা আছে সেই জায়গা থেকে আপাতত ভারী বর্ষণে নিরাপস্থানে চলে যান, পরবর্তীতে আপনারা আবার আসতে পারবেন। অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরত রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এটা চলমান প্রক্রিয়া। আমাদের 34টা ক্যাম্পে, প্রতি ক্যাম্পে 1টা করে 34 সিপিপি ভলান্টিয়ার, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামের ভলান্টিয়ার, তারা কাজ করতেছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে 11 লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে উজাড় করা হয়েছে 8000 একরের বেশি বনভূমি। সময় সংবাদ, কক্সবাজার। ধনী দরিদ্রের বৈষম্য কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে তিনি বলেন, এ লক্ষ্যে স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে সরকার। সভায় 2775 কোটি টাকার 10টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। বৈঠকে মানুষ এবং যানবাহন যেন চলাচল করতে পারে আর সময় যেন বাঁচে, এই বিষয়টি মাথায় রেখে ইউলুপ, ওভারপাস, আন্ডারপাস নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পরিকল্পনা মন্ত্রী বলেন,
কাজ হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার আওতায় 2 লাখ প্রবাসীকে নগদ আর্থিক সহায়তা দেয়া হবে। 9 বছর ধরে রাজস্ব ঘাটতির কবলে বেনাপোল স্থলবন্দর। গেল অর্থ বছরেও ঘাটতি হয়েছে 2,558 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন, বৈধ সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে তারা এ পথে বাণিজ্য কমিয়েছেন। রয়েছে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগও। তবে কাস্টম কর্তৃপক্ষের দাবি, অবকাঠামো উন্নয়ন না হলে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন হবে না। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বেনাপোল স্থলবন্দর থেকে ভারতের প্রধান বাণিজ্যিক শহর কলকাতার দূরত্ব মাত্র 85 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে এ পথে দুই দেশের ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ বেশি, কিন্তু প্রয়োজনীয় সুযোগ সুবিধা নেই বলে অভিযোগ ব্যবসায়ীদের। আছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা, এছাড়া ইচ্ছেমতো শুল্কায়নের অভিযোগও। এতে লোকসানে পড়ে ব্যবসায়ীরা যাচ্ছেন অন্য বন্দরে, ফলে গেল কয়েক বছর ধরে কাঙ্ক্ষিত রাজস্ব আসছে না। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা কাস্টমসের সাথে যোগসাধক করে শুল্ক ফাঁকি দিচ্ছে। যে আমরা চট্টগ্রাম বন্দরে মাল নিয়ে আসছি $4, ওই সেম মাল বেনাপোলে $6। যদি সরকার প্রত্যেক বন্দরের সাথে বেনাপোল বন্দরের সামঞ্জস্য রাখে, তবেই মাত্র বেনাপোল বন্দরের উন্নয়ন ঘটবে। বেনাপোল কাস্টমসে খাদ্যদ্রব্যের মান পরীক্ষার জন্য ল্যাবরেটরির সুবিধা না থাকায় বাইরে থেকে মান পরীক্ষা করাতে মাসের পর মাস সময় লেগে যায়। এতে খরচ বাড়ে, নষ্ট হয় পণ্যের গুণগত মান। আরও আছে কঠোর বিধিনিষেধের বেড়াজাল। 55টা যে তালিকাভুক্ত পণ্য চালান আছে, যেটা ম্যান্ডেটরি টেস্ট, এর বাইরে যে পণ্য চালানগুলো আসে খাদ্যদ্রব্য চট্টগ্রাম কাস্টমসে, সেগুলো ফিট ফর হিউম্যান কনজাম্পশনের বিপদে ছাড় দেওয়া হয়। এই ব্যবস্থা অবিলম্বে বেনাপোলে চালু করতে হবে। বন্দরের জায়গা এবং রাস্তা সংকটেও ব্যবসায়ীরা চাহিদা মতো পণ্য আমদানি করতে পারছেন না। যতগুলো বড় বড় প্রজেক্ট আছে গভর্নমেন্টের, বিশেষ করে পদ্মা ব্রিজ, মাল আসে এইখান থেকে, এগুলো কিন্তু এই যে চাপটা নেওয়ার মতো ক্যাপাসিটি বন্দরের নাই। বন্দর কর্তৃপক্ষ জানান, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের কাজ চলছে, আর কাজ শেষ হলে বাণিজ্যে গতি ফিরবে বলে আশাবাদ তাদের। ভেহিক্যাল টার্মিনাল নির্মাণ, সিসি ক্যামেরা স্থাপন এবং আরো প্রয়োজনীয় অন্যান্য অবকাঠামো কাজ চলমান আছে। চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউসে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,245 কোটি টাকা। আর গেল অর্থ বছরে এ বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে 2,74,727 মেট্রিক টন। সময় সংবাদ, বেনাপোল। বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর গড়ে তোলা তমাতঙ্গি পয়েন্ট থেকে খালি চোখে দেখা যাচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ 3টি পর্বতশৃঙ্গ। সেখানে চলছে বর্ষা মৌসুমের মেঘের খেলা। এমন মনোমুগ্ধকর দৃশ্যের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। কমল, যেটি বলা চলে তমাতঙ্গি মানে সুউচ্চ পাহাড়, বাংলাদেশের 3টি সুউচ্চ পাহাড় একই সাথে দেখা যাচ্ছে এই বান্দরবনে তমাতঙ্গি, যেটি বলা হয় কিশোরী পাহাড়ি কিশোরী, অর্থাৎ পাহাড়ি কন্যা বলা হয়। এখন যে অংশটি দেখছেন সেটা হচ্ছে কেওকারডং, বাংলাদেশের একটি সুউচ্চ পাহাড় যেটিকে বলা হয় কেওকারডং। তার পাশেই যদি আমরা একটু আসি, এখন পুরো মেঘে ঢেকে আছে তাজিনডং, এবং তার পাশে হচ্ছে ডিম পাহাড়। এই 3টি পাহাড়কে কিন্তু একই বিন্দুতে এনেছে বাংলাদেশ সেনাবাহিনীর 16 ইসিবি। তারা একটি বলা হতো থানচি দুর্গম এলাকা, যেটি প্রায় 81 কিলোমিটার রাস্তা তৈরি করছে 16 ইসিবি। সেখানে আমার সাথে রয়েছেন ক্যাপ্টেন ওয়ালি। আমি এটা জানতে চাইবো, এই যে আপনারা যে তমাতঙ্গি যে এলাকাটি পয়েন্টটি গড়ে তুলেছেন, 81 কিলোমিটার রাস্তা করেছেন, একসময় দুর্গম সে এলাকা, কেন সেনাবাহিনী এই পথে এগুলো? বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধীনে 16 ইসিবি এই কাজটি হাতে নেয় 2017 সালে। বাংলাদেশের প্রত্যন্ত এলাকার দক্ষিণ পূর্ব অঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এবং আমাদের পর্যটন শিল্প এবং কৃষি শিল্পর উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্পটি গ্রহণ করা হয়। অত্যন্ত চ্যালেঞ্জিং এই প্রজেক্ট। আমাদের 16 ইসিবি, আমাদের প্রকল্প পরিচালক, প্রকল্প মহাপরিচালকের নির্দেশনায় খুব অতি দ্রুত আমাদের অধিকাংশ কাজ বর্তমানে শেষ হয়েছে। আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই আমরা এটি সম্পূর্ণ শেষ করে সবার জন্য উন্মুক্ত করে দেবো। এই যে তমাতঙ্গি পাহাড়ের বিশেষত্বটা কি বলেন, কি কি দেখা যাচ্ছে এই পাহাড় থেকে? আমি একটু দেখানোর চেষ্টা করি পিছনের দিকে, যদি কি কি পাহাড় দেখা যায় এখান থেকে। আমার জাস্ট পিছনে যেটি আছে সেটা হলো বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ পাহাড় তাজিংডং। আমার ডানে আপনারা দেখতে পাচ্ছেন কেওকারডং এবং হলো বামে বাংলাদেশের অন্যতম আরেকটি পাহাড় ডিম পাহাড়। এই একই পয়েন্ট থেকে আমরা হলো 3টি বড় বড় পাহাড় দেখতে পাই। আমরা দেখতে পাচ্ছি এখানে মেঘের খেলা চলছে। আপনার পর্যটকদের জন্য আর কি কি সুবিধা রাখছেন এই তমাতঙ্গিতে? আমাদের তমাতঙ্গি যখন মুক্ত হবে তখন আমাদের একটি রেস্টরুম হবে, যার জন্য হলো
পুরুষ এবং মহিলা আলাদা আলাদা থাকবে এবং সুইমিং পুল থাকবে এবং আনুষঙ্গিক সকল ফ্যাসিলিটি থাকবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম 16 ইসিবির ক্যাপ্টেন ওয়ালির সাথে। আসলে ওয়ালিদের যে 16 ইসিবি তিনি দায়িত্ব পালন করছে গত 3 বছরের বেশি সময় ধরে। এটিকে একটি পর্যটন স্পট গড়ে তোলার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য আট প্রেজেন্ট থানসি 0 পয়েন্ট থেকে 81 কিলোমিটার রাস্তা করা হয়েছে পুরো দুর্গম এলাকা এবং ঝুঁকিপূর্ণ এলাকায়। সেই রাস্তার কাজ প্রায় শেষ পর্যায়ে, যে রাস্তা দিয়ে এখন যে কোনো পর্যটক খুব সহজেই তাজিন্ডং পাহাড়, কেওকারডং পাহাড় এবং বামপাশি ডিম পাহাড়ে গিয়ে সহজে পৌঁছতে পারবে এবং পর্যটন ক্ষেত্রে একটা নতুন দিগন্ত উন্মোচন হলো এই তমাতঙ্গিতে এসে। এখন পর্যন্ত আমার কাছে ছিল থানসির যে তমাতঙ্গি পাহাড়ে উঠে একসাথে বাংলাদেশের 3টি সর্বোচ্চ শৃঙ্গ পর্বতশৃঙ্গ দেখা যায় তার সর্বশেষ তথ্য। বান্দরবনের টমাটঙ্গি পয়েন্ট থেকে পাহাড়ের সৌন্দর্যের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। করোনা মহামারী মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দফতরের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি এবং পরিবেশ বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা মার্সিয়া বার্নিকাটের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর বেসরকারি, শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে দুই দেশের মধ্যে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। এ সময় বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ভেতরে ও বাইরে তদারকির প্রয়োজনীয়তার উপর জোর দেন তারা। 2020 সালের 30 সেপ্টেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব বৈঠকের পরবর্তী অগ্রগতি নিয়ে আলোচনা হয়। খবর এবার নারীদের 200 মিটার ফ্রি স্টাইল সাঁতারে স্বর্ণপদক জিতেছেন অস্ট্রেলিয়ান সুইমার আরিয়ান টিটমাস। অন্যদিকে নারীদের 1500 মিটার ফ্রি স্টাইল সাঁতারে স্বর্ণপদক পেয়েছেন যুক্তরাষ্ট্রের ক্যাথালিন লেডিকি। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। থামছেই না মৃত্যুর মিছিল। ঢাকার বাইরে করোনা ও উপসর্গ নিয়ে প্রায় 200 জনের মৃত্যু। রোগীর চাপে হিমশিম অবস্থা হাসপাতালের, বিধিনিষেধ মানার বিকল্প নেই। বিশাল বহন নিয়ে উত্তরের মেয়রের ডেঙ্গু সচেতনতামূলক কার্যক্রম। নেই স্বাস্থ্যবিধির বেলায় চলতি মাসে রাজধানীতে আক্রান্ত 1,500-এর বেশি। উদ্বেগজনক বলতে নারাজ দক্ষিণের মেয়র। এবং টানা বৃষ্টিতে পানির নিচে কক্সবাজারের অর্ধশত গ্রাম, তলিয়ে বালুখালী ক্যাম্পও। পাহাড় ধসের ঘটনার আতঙ্কে রোহিঙ্গারা, নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা না মানায় বাড়ছে ঝুঁকি। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়।